আমন্ত্রণ জানাচ্ছি জেডএসআরএম ইনসাইট পলিটিক্সে। দর্শক, আপনারা জানেন আমরা রাজনীতির কথা নিয়েই এই অনুষ্ঠানটি করে থাকি এবং আলোচনার আজকের যে বিষয় সেটি হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার ও আগামী নির্বাচন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমি যদি শামসুজ্জামান দুদু কোনো ধরনের সূচনা বক্তব্য না দিয়ে অর্থাৎ শুরুতেই বলি যে ঠিক 5 তারিখের পর থেকে 5ই আগস্টের পর থেকে এই সরকারের পতনের পর থেকে সর্বোচ্চ সময় ধরে আমরা একটা কথা বলছি সংস্কার, এবং একটি পর্যায় পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামী এই সংস্কারের পক্ষে কথা বলে যাচ্ছে, এখনও বলছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব ধরনের সহযোগিতা করা হবে। যৌক্তিক সময় নামে একটি শব্দ আপনারা ব্যবহার করছিলেন। তবে গেল 2 থেকে 3 দিন যাবত, যেমন আজকেও মির্জা ফখরুল কথা বলেছে, গতকালকেও একই কথা বলেছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছেন যে তাদের কোনো সংস্কারের প্রয়োজন নেই, তাদের সংস্কার করার দরকার নেই, এটি নির্বাচিত সংসদই এই সংস্কারটি করবে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ সংশোধন দেখেছে, সংস্কার দেখেনি, এক। আর 2 নাম্বার হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের তো এক ধরনের আন্দোলনেরই একটা শর্ত ছিল যে রাষ্ট্র কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজন। এই মুহূর্তে ঠিক এত অল্প সময় 1 মাসের মধ্যে আপনাদের কেন মনে হচ্ছে যে না, এই সরকারের সংস্কার প্রয়োজন নেই, সংস্কার করার দরকার নেই, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে? জি, আপনাকে ধন্যবাদ। আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। খুব যৌক্তিক এবং খুব সুন্দর বিষয় নিয়ে আজকে আপনি জানতে চেয়েছেন। প্রথমে এটা ছিল কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের, তারপরে এটা এক দফা। বিএনপি এবং বিরোধী দলগুলো প্রায় আজ থেকে 7-8 বছর আগে এক দফা ঘোষণা করেছিল। আর তারা যারা ছাত্র, তারা যখন ঘোষণা করলেন, অর্থাৎ কোটা বিরোধী সমন্বয়, এটা কিন্তু আপনার বলে একের বাতিল চায় নাই সেই সময় ছাত্ররা, কিন্তু তাদেরকে কোনো পাত্তাতে তৎকালীন সরকার দেয় নাই। এটা একটা পর্যায়ে গিয়ে এক দফায় রূপান্তরিত হয় এবং সরকারের পতন হয়। ছাত্র জনতা, পুরো দেশবাসী এবং বিশ্ববাসীও বলবো, এই জন্যে যে দেশের মধ্যে যারা ছিলেন, যারা গণতন্ত্র প্রিয়, যারা স্বাধীনতা প্রিয়, যারা অধিকার প্রিয়, তারা সবাই রাস্তায় নেমে আসে। আর সারা বিশ্বে যেখানে বাংলাদেশি ছিল, তারা কিন্তু ওই যে 16-17 বছর ধরেই কিন্তু তারা লড়াইয়ের সঙ্গে ছিল। তারা তাদের মতো করে বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে তারা এই আন্দোলনকে সমর্থন করেছে। প্রথমে আন্দোলনটা আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, মানুষের 16 বছরে যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, একটা নিরাপদ জীবনের, যা একটা মানবিক জীবনের, যেটা অনেকটা মুক্তিযুদ্ধ আমাদের যে এদেশে হয়েছিল 71 সালে, সেই বিষয়টি কিন্তু সামনে চলে আসে এবং সকল দল মত নির্বিশেষে এবং সম্প্রদায়গত দিক থেকে সবাই এসে রাস্তায় দাঁড়িয়ে গেছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলন সম্পৃক্ত হয়েছে। সেই সময় প্রসঙ্গটিতে হচ্ছে মানে ফ্যাসিবাদী সরকারের পতন, হাসিনা মুক্ত বাংলাদেশ। সেই জায়গাটাই কিন্তু একটা 5ই আগস্টে গিয়ে দাঁড়ালো, যেটা আওয়ামী লীগের শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, এমপি, দলের লোকজন এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো ওইভাবে চাক্ষুষ বা কোনো ভূমিকাতে আমরা দেখছি না। এমনকি ইন্ডিয়াতে তিনি যে আশ্রয় নিয়েছিলেন, সেই জায়গাটাও তার অবস্থানগত দিকটা একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভিন্ন মিডিয়া থেকে আমি যতটুকু জেনেছি যে লাল পাসপোর্টগত কারণে তিনি 45 দিন থাকতে অতিক্রম হয়েছে, সেটা অতিক্রম করেছে। এবং সরকারিভাবে এখনো মানে পার্শ্ববর্তী দেশের সরকারিভাবে এই 45 দিনের পরে কি কোন স্ট্যাটাসে আছেন উনি, এটা উনি ব্যাখ্যা করেনি। তো ওনার কথা না, এখানে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, এমনকি
যারাই পালিয়ে গেছে সরকার সমর্থিত লোকজন, তাদের ব্যাপারেও এখনো কোনো মন্তব্য ওই সরকার করে নাই, মানে পার্শ্ববর্তী দেশের সরকার। এটা একটা দিক। আর বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের ব্যাপারটি, মূল সংস্কারের ব্যাপারটি হচ্ছে নির্বাচন, একটি ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। না, একটু যোগ করতে চাই, সেই সংস্কারের মধ্যে প্রশাসনিক সংস্কার আছে, সেই সংস্কার মানে এটি কিন্তু জোরালোভাবে উঠেছে। এবং আপনারাও এই যে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে সরাসরি কিন্তু বিএনপি সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব সমর্থন দিয়েছে যে এই আন্দোলনের পুরোপুরি আমরা একসাথে আছি। এবং ছাত্রদের যে শেষ 2 দিনের যে দফা, এক দফা সরকার পতন এবং তারপর সংস্কার, এই সংস্কারের জায়গাটাতে আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা মাসখানেকের মধ্যে কেন এত অধৈর্য হয়ে গেলেন? এখন আপনারা বলছেন যে নির্বাচিত সরকারের এই সংস্কার করার দরকার। আপনি যে জায়গাটায় শেষ 2 দিনের আন্দোলনে, সেখানে কোটা এবং এক দফা, সেখানে সংস্কার বলে কোনো প্রসঙ্গ ছিল না। এই শব্দ পরবর্তী সময় সরকার আসার পরে সরকারের পক্ষ থেকে তারা এটা বলেছে, ডক্টর ইউনূস সাহেব এবং তার মন্ত্রী উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা বলেছে। সেটা সকল রাজনৈতিক দলরা সেটা সমর্থন করেছে। এবং সেখানে স্পষ্ট করে এই রাজনৈতিক দলের অন্যতম দল বিএনপি এবং অন্যান্য আন্দোলনমুখী দলগুলো একই ভাষায় কথা বলেছে, একটি যৌক্তিক সময়ের মধ্যে এই জিনিসগুলো আসার দরকার, নির্বাচন না, সকল বিষয়ে আসার দরকার। তার পরবর্তী যে কথাটা আসছে সেটা হচ্ছে রোডম্যাপ, তারা কি করতে চায়, কতদিনের ভিতরে করতে চায়, এই প্রসঙ্গগুলো আছে। এই প্রসঙ্গ নিয়ে যেসব রাজনৈতিক দলের সঙ্গে মিস্টার ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী কথা বলেছেন, তারা কিন্তু এই রোডম্যাপ দেওয়া হবে অচিরেই, এই কথাগুলো কিন্তু আনছে। আমরা অধৈর্য হইনি। ধৈর্য যদি আবার চ্যুতি হয়, সেদিকে আবার সরকারকে নজর রাখতে হবে। সেটা কি ধরনের? মূল বিষয়টি হচ্ছে যা কিছু হবে পরবর্তী সরকারকেই তার দায়িত্ব নিতে হবে, রেকটিফাই করতে হবে। তো এমন কোনো ঘটনা ওই সরকার, যে সরকার আসবে, তার মুখোমুখি যদি বিতর্ক তৈরি হয়, সেই বিষয়টি তাদের মাথায় রাখতে হবে। কাজ তারা করলে সেটা মানে কি বলবো, এটাকে একেবারে চূড়ান্ত, এই বিষয়টি কিন্তু তা না। আমি একটু সময় নিই। আমাদের দর্শক, আমাদের আরেকজন অতিথি সুব্রত চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক, আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন। সুব্রত চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা খুব কথা বলছিলাম রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং আগামী নির্বাচন, এবং শামসুজ্জামান দুদুর কাছে এটিই জানতে চেয়েছিলাম যে যেই বিএনপি 1 মাস আগেও, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে যৌক্তিক সময় দিতে দিয়েছে, এই সরকারকে সর্বত সহযোগিতা করতে চেয়েছে, শুধুমাত্র বিএনপির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকেও তারা বলেছেন যে এই সরকারকে আইন হাতে তুলে নেওয়া যাবে না, এই সরকারকে সহযোগিতা। কিন্তু তারপরও এই বিভিন্নভাবে কিন্তু নেতাদের বক্তব্যে আসছে যে ঠিক এই মুহূর্তে এই সরকারের খুব বেশি সংস্কারের প্রয়োজন নেই। এটি গেল 3-4 দিনের কথাবার্তায় আসছে। আমি জানতে চেয়েছিলাম শামসুজ্জামান দুদুর কাছে যে এত দ্রুত কেন আপনারা, যেখানে এক সময় সরকারকে সময় দিচ্ছিলেন, এখন আবার আপনার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে কি এখন নির্বাচন দেওয়ার মতো পরিবেশ হয়েছে? আমি দুইটার একসাথেই প্রশ্ন করলাম, যে সংস্কারের বিষয়টি এবং নির্বাচনের পরিবেশ কি হয়েছে কিনা। ধন্যবাদ শামসুজ্জামান দুদু ভাই, তিনি তো ভালোই লাগছে ওনাকে দেখে। আসলে আপনি যেসব বক্তব্য উপস্থাপন করেছেন না, আমি তো কোনো ব্যত্যয় দেখছি না। আমরা তো সবাই একই সুরেই কথা বলছি, কিন্তু একটা শক্তি আছে এখানে, ব্যত্যয় ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বলেন না, আমি তো কালকে ওনার ওই বক্তব্যের সময় আমি উপস্থিত ছিলাম, আমি নিজেও বক্তব্য রেখেছি ওই সবাই। আমি তো ওনার বক্তব্যের মধ্যে কোনো ধরনের কোনো অমিল দেখি নাই। উনি আগাগোড়া যে কথাই বলতেছেন সে কথাই বলে আসতেন। নির্বাচন তো অবশ্যই হবে, এবং সেই নির্বাচন যে কালকেই করতে হবে বা 3 মাসের মধ্যে করতে হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা আমরা বলছি না। বলছি যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এবং এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারে সব সংস্কার করে ফেলতে পারবে এটা তো বলা যাবে না। কারণ
দিন শেষে তো আমাদেরকে রাজনৈতিক নেতৃত্বের কাছে যেতে হবে এবং তারাই নির্বাচনের মাধ্যমে যে দলেই আসুক তারা সরকার গঠন করবে, তাদের উপর গুরুদায়িত্ব তো বেশি। তা এখন যে সমস্ত সংস্কারের কমিশন করা হয়েছে সেটা নিয়ে তো আমরা কিছু বলছি না, দেখা যাক। তারা 3 মাস সময় নিয়েছে এবং বলছে যে আলোচনা শুরু করবে ডিসেম্বরের পরে, আমরা ওইটুকুন তো অপেক্ষা করব। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে যাচ্ছে সেটা তো সহযোগিতা করতেই হবে আমাদেরকে, এবং যেখানে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পারতেছে না, না হলে প্রত্যেক দিন যে নতুন নতুন ঘটনা, পাহাড়িতে যেটা হয়ে গেল, হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলেই তো সহযোগিতা করবে। পুলিশের কথাটা বলি, পুলিশ রিফর্মটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ সেইভাবে রিফর্ম হয়নি দেখেই কিন্তু সরকার সেইভাবে শক্ত অবস্থানে যেতে সব পারছে। সরকারই তো পুলিশের রিফর্মের কথা বলে। যেই জায়গাটা মাঝে মাঝেই যে কথায় কিছুটা বলছেন যে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া উচিত, নির্বাচিত সরকার সংস্কার করবে, এই ধরনের কথা কি এই সরকারকে একটু ভালনারেবল পরিস্থিতিতে? না, কিচ্ছু করে না, এটা তো রাজনৈতিক দলগুলো বলবেই, কারণ ওনাদের তো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, তো তার একটা প্রস্তুতি লাগবে। সেই প্রস্তুতি করতে গিয়ে একটা ডিলেমি করলে তো হবে না। হ্যাঁ, আমরা চাচ্ছি যে দৃশ্যমান যেন হয় প্রতিটা বিষয়, যেগুলো আমরা বলছি। আরে আমরা তো বিএনপি সহ আমরা যে যুগপৎ আন্দোলন ছিলাম, আমরা 31 দফা দিয়েছি না? 31 দফার মধ্যেই তো আমাদের রাষ্ট্র সংস্কারের কথা আছে এবং সার্বিক বিষয়ে এখানে কথাগুলো বলা হয়েছে। এটা তো কোনো নতুন বিষয় না, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমরা আমাদের 31 দফার মধ্যে আমরা মনে করি এটা আমাদের, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। জাতীয় সনদ জানতে চাচ্ছি যে এই সংস্কারটা আপনারাও চেয়েছেন, কিন্তু আপনারা কেন মনে করলেন যে অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করার প্রয়োজন নেই? এই কথাটি কিন্তু আপনারা বারবার বলছেন। আমি জানতে চাচ্ছি যে নির্বাচনের জায়গায় গিয়ে আপনি নির্বাচিত সরকার এই সংস্কার করবে বা সংশোধন করবে সংবিধান, সেটা ঠিক আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার করতে বাধা কোথায়? কোনো বাধা নাই, খালি 31 দফা আমার এই রিফর্মে যে কথাটা বলেছি সংস্কারে, ওটা একটু হাতে নিতে হবে, তাহলে এই সরকারের কোনো কাজ নাই। এই যে সুব্রত চমৎকার করে বলেছেন, 16 বছর ধরে যে প্রক্রিয়ার মধ্যে আন্দোলন, সেটাকে জিস হিসাবে কিন্তু 31 দফা সামনে এসছে। এটা বিএনপি বললে ভুল হবে, বড় দল হিসাবে তাদের নেতৃত্ব দিয়েছে, অন্যান্য দল একসাথে তাদের কথাগুলো তাদের মুখ থেকে আসছে, কিন্তু সব দলেরই সেন্টিমেন্টটা ওই 31 দফার মধ্যেই আছে। সেটা হাতে নিলে আপনিও যেতে নেন, দেখবেন যে সংস্কারের একটা ক্যাটাগরিলি সব বিষয়গুলো এখানে বলা আছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা সম্বন্ধে বলা আছে, যে ভারসাম্যতার কথা। তো সংস্কার বিরোধী কখনোই না বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা কিন্তু কেউ সংস্কারের, কিন্তু প্রশ্ন হচ্ছে মূল কাজটি কতদিনে আমরা শেষ করব। সেই কাজটি একটা টাইম ফ্রেমের মধ্যে যদি না আনতে পারি, তাহলে আবার আমাদের দেশের মানুষ ধৈর্য হলে মুশকিল, আমার বিবেচনা। আর দাদা একটা কিন্তু খুব সুব্রত মানে কয়েক লাইনে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, দিন শেষে তো রাজনীতিবিদদেরই এই দেশ চালাতে হবে। তো তাদের মানে প্রতি আস্থা বিশ্বাস, যেমন আমরা এই সরকারের প্রতি আস্থা বিশ্বাস, গতকাল পর্যন্ত আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন, মহাসচিব, আজকেও তারা কিন্তু এই সরকারের শুধু সমর্থন না, রক্ষাকারী হিসাবেও নিজেদেরকে মনে করে। কোনোভাবে বিরক্ত আমরা করতে চাচ্ছি না, স্টিল নাও। তো তাহলে পরে এর মাঝখানে কিছু গোষ্ঠী আছে, কিছু লোক আছে, কিছু ব্যক্তি আছে, যে এটাকে বিভেদ করা যায় কিনা, মানে মানে একটা বিতর্ক তৈরি করা যায় কিনা। আমার কাছে মনে হয় এই সরকার হচ্ছে আমাদের সংগ্রামের ফসল, দেশের মানুষের অত্যন্ত আস্থাভাজন একটা জায়গা। তাদের আবার সেটা প্রমাণ করতে হবে যে আমরা আস্থার মধ্যেই আছি। আমাদের কাজগুলো দ্রুত শেষ করে মূল কাজ একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে যাওয়া। এই সরকারকে সাংবিধানিক সব কিছু একটা মোড়কের মধ্যে নিয়ে আসবে ওই রাজনৈতিক বা ওই পার্লামেন্ট, সেই জায়গাটায় কিন্তু তাদের সেই আস্থাটা রাখতে হবে, যেন এমন কোনো কাজ না হয় যে কাজগুলো আবার মানে কি বিতর্ক সৃষ্টি করে। বিতর্ক এই সংকটটার যদি আরেকটু
একটু খোলামেলা বলেন যে কেন কেন মনে করছেন আপনারা কি এই সেই যৌক্তিক সময়টা কতটা হতে পারে? আমার বিবেচনায় সব থেকে বড় কথা হচ্ছে দেশবাসীর উপর নির্ভর করা। এই একটা পুলিশ, এই হলো প্রশাসন, এই মিলিটারি, মনে হয় যেন এগুলো সব আগোপান্ত একেবারে খোলনা চেঞ্জ করে তারপরে একটা কাজে যাব, কোনো প্রয়োজন নাই। এই পুলিশ, এই প্রশাসন, এই মিলিটারি এই পরিবর্তন আনে নাই, এই দেশবাসী আনছে, ছাত্ররা আনছে। তাদের উপর নির্ভর করার যৌক্তিক কারণেই দরকার। জনগণ যদি মনে করে ভালো ইলেকশন করবে, পুলিশ কোনো ফ্যাক্টর না, সরকারও কোনো ফ্যাক্টর না, সেই জনগণকে তৈরি করতে হবে। দেখেন না, কয়েকটা ছেলে স্কুল কলেজ ছেড়ে দিয়ে এসে রাস্তায় কি সুন্দর ট্রাফিক ব্যবস্থায় তারা নেমে পড়লো। এবং এখনকার তুলনায় সেই সময় কিন্তু আমি প্রশংসা করবো সেই ছেলে মেয়েদেরকে, আমাদেরই ছেলে মেয়ে, তারা কি চমৎকারভাবে যেমন আন্দোলনের জীবন দিয়েছে। তারা দেখেন না, একটা ছেলে পানি খাওয়াতে গিয়ে সে জীবন দিয়েছে, মুগ্ধ। তো সেই কারণে আমি মনে করি আমি দেশবাসীর উপরে কতটা নির্ভর করছি তার উপরে নির্ভর করবে আমরা কতটা সফল এবং ব্যর্থ। জি, সুব্রত চৌধুরী, আপনার কাছে আসবো এই বিষয়টি নিয়ে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছিলেন ZSRM ইনসাইড পলিটিক্স। বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় আসবো সংস্কার, রাষ্ট্র কাঠামো এবং নির্বাচন। ZSRM ইনসাইড পলিটিক্সে আবারও আমন্ত্রণ জানাচ্ছিলাম। আমরা এর আগে যে আলোচনা করছিলাম সেটি হলো রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। আলোচনার শেষ দিকে শামসুজ্জামান দুদু আপনি বলছিলেন, সুব্রত চৌধুরী বলছিলেন যে আপনারা সবই সময় দিতে চান, কিন্তু এইটা যৌক্তিক সময়ের জায়গা থেকে। এর সঙ্গে আমি আরেকটু যোগ করব। আমরা এই বিরতিতে থাকার সময় নিজের আলোচনা করছিলাম, ঠিক এই মুহূর্তে সরকারের থেকে এক ধরনের একটি ঘোষণা দেওয়া হয়েছে যে ছাত্র রাজনীতি বন্ধ। ছাত্র রাজনীতি বন্ধর বিষয়টিকে কিভাবে দেখছেন, এবং সেই সঙ্গে আসলে যে আন্দোলনটা এই ছাত্ররা করলো এবং ছাত্র জনতা করলো, এবং সে তার সঙ্গে আমি জানি না আপনারা একমত হবেন কিনা, বাংলাদেশ সেনাবাহিনীর একটি অবশ্যই অবদান রয়েছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সেই জায়গাটি ছিল। তো আমার কাছে মনে হয় যে ছাত্র জনতা এবং সেনা আন্দোলন হতে পারে এটা। এই জায়গার থেকে যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেবেন, তাহলে আপনারা আন্দোলনটা কোথা থেকে শুরু হয়েছিল, বা এই ছাত্ররা কি আন্দোলন করলো? এটি কি রাজনীতি ছিল, না এটা রাজনীতি ছাড়াই এই অভ্যুত্থান ঘটলো? এটা পুরোপুরি রাজনৈতিক। আমি ওই প্রসঙ্গে যাওয়ার আগে যেটা আপনি উত্থাপন করলেন যে সরকারিভাবে এটা ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, এটা বোধহয় আমি কোনো জায়গায় দেখি না। সরকারিভাবে না, এটা আলোচনা চলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি বন্ধ থাকবে, সরকারিভাবে না, শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ, তারা উদ্যোগী হয়ে ছাত্র রাজনীতি, তারা ভেতর থেকে যেই ছাত্ররা আন্দোলন করেছে তারাই নিজেরা এই জিনিসটা তোলার চেষ্টা করা হচ্ছে, এবং অনেকে তারাও ঠিক উত্থাপন করছে। আমি বলবো কনভেনশনাল রাজনীতি যারা করে, যেমন ছাত্রলীগ, ছাত্রদল, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কথা আসে না, বরং ছাত্র দলের পক্ষ থেকে এক ধরনের প্রতিবাদও আসছে যে এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় না। কিন্তু কতিপয় ছাত্ররা কিন্তু এই সংবাদ সম্মেলন করে তারা দাবি করছে যে ছাত্র রাজনীতি বন্ধ রাখা উচিত 1 মাস 2 মাস বা একটা নির্দিষ্ট সময়। আমি ওইভাবে দেখিনি, তবে কিছু কিছু জায়গায় ছাত্র রাজনীতি সম্বন্ধে নেগেটিভ কথা এসছে, খুব পরিপক্ক জায়গা থেকে এসছে এটা আমার কাছে মনে হয়নি। তবে খুবই অত্যাশ্চর্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তা আমার কাছে মনে হয়েছে যে যারা এই ভাবনা বা যারা এই নিউজটা করছে তারা এক ধরনের পাগলামি করছে। যেমন ভাষা আন্দোলন, এটা ছাত্রদের অর্জন, ছাত্র রাজনীতির অর্জন। বাংলাদেশে 47-এর পর প্রথম প্রতিবাদটা হয়েছে কার্জন হলে। তখন মিস্টার জিন্নাহ এই বাংলা ভাষার বিপক্ষে যখন অবস্থান নিয়েছিলেন, এটা সম্ভবত 48-এর ঘটনা হতে পারে। তো সেই বিশ্ববিদ্যালয় থেকে আমরা যতটুকু জানি 52, 62, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সবই কিন্তু ছাত্রদের এবং আরও স্পষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা ঘটনা ছিল, যেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। ছাত্র রাজনীতি আমার কাছে ব্যক্তিগত, আমি ছাত্র রাজনীতিরই লোক, আমি একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম। আমরাও এরশাদ বিরোধী শুধু যে আন্দোলন করছে এমন না, তার ধারাবাহিকভাবে সব আন্দোলন হয়েছে বাংলাদেশে সৃষ্টির মধ্য দিয়ে, এবং তার পরবর্তী আমরা ছিলাম, কম বেশি ছিলাম। ছাত্র রাজনীতি সমস্যা না, বরঞ্চ ছাত্র রাজনীতি
জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। পাঠ্যসূচির সঙ্গে আরেকটি পাঠ্যসূচি যুক্ত করাটা আছে ছাত্র রাজনীতির অংশ। আমি নিজেরটাও পড়ি পাশ করার জন্য, তার সঙ্গে সারা বিশ্ব, ধর্ম, সংস্কৃতি সবটা নিয়ে আমি আরো পড়াশোনা করি, আমাকে সমৃদ্ধ করে। এটা ছাত্র রাজনীতি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, সমস্যাটা হচ্ছে গুন্ডামির, সমস্যা হচ্ছে দখলের, সমস্যা চাঁদাবাজির। এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময় ছিল ওই গুন্ডাতন্ত্রের একেবারে সেবাদাস। ছাত্র রাজনীতি তারা করে না, সেই কারণে এই দুটি গণপিটুনির ঘটনার পরেই এই প্রশ্নটি এটাও একটা আইন শৃঙ্খলার ব্যাপার, ছাত্র রাজনীতির ব্যাপার না। এবং আরো মজার মানে আশ্চর্য ব্যাপার যে 6 জনের ভিতরে 5 জনই ছাত্রলীগের, যেটা ধরা পড়ছে বোধহয় ঢাকা ইউনিভার্সিটি তোফাজ্জল হত্যার। হ্যাঁ, তোফাজ্জল হত্যা। তো আইন শৃঙ্খলা বিষয়টা কেন আমি ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করছি? আমি একটু সুব্রত জানান, আমি শেষ করে দিই 1 সেকেন্ড দাদা। আইন শৃঙ্খলা, গুন্ডামি, শয়তানি এর যে ব্যর্থতা, যে এর জন্য দায়ী, অর্থাৎ প্রক্টর সহ যারা ওইটা দায়িত্বে থাকার কথা, দায় তাদের নিতে হবে। ছাত্র রাজনীতি কাদের কেন আপনি এটা দিচ্ছেন? এটা হলো আমার প্রশ্ন। সুব্রত চৌধুরী, আপনার কাছে যেটি শামসুজ্জামান দুদু আসলে এই বিষয়টি শেষই করে দিয়েছেন যে ছাত্র রাজনীতির জায়গাতে আপনি যে দুটি ঘটনার কথা বলছিলাম, আমরা তো ছাত্র রাজনীতি আলোচনা করলাম, এটি এসেছেই হলো দুটি গণপিটুনির ঘটনা ঘটেছে এবং সেই জায়গা থেকে এই গণপিটুনির সাথে ছাত্র রাজনীতি বন্ধের জায়গাটিকে আপনি এক করেন কিভাবে? কোন ছাত্র রাজনীতি বন্ধ করার কথা? ছাত্রলীগ গত 15 বছর যে রাজনীতি করেছে, সন্ত্রাস, অস্ত্র, গেস্ট হাউস, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, টেন্ডারবাজি এবং বিসিগুলোকে জিম্মি করে বা বিসিরা স্বেচ্ছায় ছাত্রলীগের হাতে জিম্মি হয়ে যে বাণিজ্যটা করেছে, আপনি ঢাকা শহর সব ইউনিভার্সিটিতে করেছে, জাহাঙ্গীরনগরে কীভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির অংশটা এখানে আসতো, একইভাবে আমরা চট্টগ্রামেও দেখেছি। এই সমস্ত কর্মকাণ্ড যে ছাত্র সংগঠন করে সেটাকে নিষিদ্ধ করা উচিত। আমি তো বলবো ছাত্রলীগের ছাত্র রাজনীতি নামে যেগুলো করেছে সেই ছাত্রলীগ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে তাকে নিষিদ্ধ করা উচিত। আর বলবো ছাত্র রাজনীতি না থাকলে পরে আমাদের দেশে নেতা তৈরি হবে কেমনে? আজকে যে আমরা এত বছর ধরে নেতা তৈরি করতে পারলাম না, আজকে যদি চাকসু ডাকসু রাকসু ইলেকশনগুলো হতো, ছাত্র কলেজের ইলেকশনগুলো হতো, তাহলে এত শত শত ছাত্র নেতা আজকে এই ভ্যাকুয়ামটা হইতো না। আজকে উনি ছাত্র নেতার থেকে বেরিয়ে আসছে, আমিও মোটামুটি 69 আন্দোলনের মধ্য দিয়ে বেরিয়ে আসছি। এখনও যারা আছে রাজনৈতিক অঙ্গনে তাদের অধিকাংশই কিন্তু ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তো সেই জায়গায় তো একটা ভ্যাকুয়াম হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। সুতরাং আমরা চাইব যে এখানে অবশ্যই এটা বলেছে 2 মাসের জন্য, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি 2 মাসের জন্য বলেছে, ঠিকই আছে, 2 মাস আমরা অপেক্ষা করি। এর মধ্যে একটা পরিবেশটা কালকে থেকে তো খুলবে, ঢাকা ইউনিভার্সিটি খুলবে। তো আমরা চাইব যে আর কোনো অঘটন যেন না ঘটে, আমি অবশ্য আপনাদের সাথে রাজনীতি যেন আমরা আপনাদের সাথে একটা বিষয়ে একমত নই যে ছাত্ররা নেতারা তৈরি হয়নি। নেতারা তৈরি না হলে 5ই আগস্টে এত বড় আন্দোলন কোথা থেকে হলো? তারা তো একসাথে করে আন্দোলন হয়েছে। অবশ্য এটা বলা যায় যে যেমন শামসুজ্জামান দুদু নিজে একজন সেইভাবে তারকা নেতা ছিলেন, আমরা আরো যাদেরকে দেখেছি ওরকম ভাবে হয়নি, কিন্তু এখানে তো সম্মিলিত আন্দোলন হলো। একটা বক্তব্য আছে, জি আমি ছোট্ট করে বলি। সেটি হচ্ছে এইবারই প্রথম ছাত্র সংগঠনের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়নি। তার মানে হচ্ছে কি, ছাত্র সংগঠনের একেবারে নিম্ন শ্রেণী, মানে একের নিচের দিকের কিছু মানুষ বা ছাত্ররা, ওরা গণঅভ্যুত্থানে এগিয়ে এসছে। ছাত্র রাজনীতি যদি সক্রিয়ভাবে কাজ করত, হ্যাঁ, এই ব্যাপারে আমি একমত, তাহলে পরে ছাত্র সংগঠনগুলো যে ভূমিকাটা, এটা তো ছাত্রদের সমস্যা, যুবকদের সমস্যা। তো সেই জায়গাটায় রাজনীতিটাকে আমরা শূন্যের কোঠায় নিয়ে গেছি, গত সরকার এই শূন্যের কোঠায় নিয়ে গেছে, যে কোনোভাবেই হোক। এর দায় কিন্তু, যেটা উনি বললেন, সমস্যা ছাত্রলীগ, ছাত্রলীগের অতীত একটা ঐতিহ্য ছিল, সেটা তো ধ্বংস করে ফেলছে। সেই ছাত্রলীগটাকে, সমস্যাটাকে এখন আমি সব কিছু ধ্বংস করার চিন্তায় আছি। জি,
আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আবার বিরতি থেকে ফিরে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এটি নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। বিরতিতে যাওয়ার আগে আমরা পার্বত্য চট্টগ্রামের যে ঘটনা সেটি নিয়ে আলোচনা করব বলেছিলাম। আমি সুব্রত চৌধুরীর কাছে আসতে চাই। ঠিক এই মুহূর্তে পার্বত্য 3 জেলায় যে পরিস্থিতি দেখা গিয়েছে এবং সেখানে পাহাড়ি বাঙালি কিছু উত্তেজনা আছে এবং 3 জন নিহতের ঘটনাও ঘটেছে। এই জায়গাটিকে আসলে সরকারের 3 উপদেষ্টা সেখানে গিয়েছেন। এই জায়গাটিকে এখনকার যে সরকার সেটিতে একটু অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের বিষয়গুলো আপনারা ভালোই জানেন। এই জায়গাতে কিভাবে কোন জায়গাটায় নজর রাখা উচিত বলে আমার মনে হয়? না, এখানে নজর রাখবেন কি করে? আপনি আওয়ামী লীগ সরকার যারা শান্তি চুক্তিটা করলো, দুদুভাই বলছেন যে এটা বিএনপির আমল থেকেই প্রক্রিয়া শুরু হয়েছিল, তারা গিয়ে এটা ফাইনালাইজ করলো, খুব ভালো। কিন্তু তারা কি সেটা কার্যকর করলো? তারা তো বহু জায়গায় দেখা গেছে যে অনেক ঘাটতি রেখে গেছে, এবং আওয়ামী লীগ সরকারও চায় না শান্তি চুক্তি পুরোপুরি কার্যকর হোক। এবং শান্তলাল মাতো প্রায় বলতো যে আওয়ামী লীগেই এখন শান্তি চুক্তির বিরোধিতা করছে এবং পদে পদে তাদেরকে হয়রানি করছে বহু ক্ষেত্রে। যেমন ভূমি কমিশন, যেখানে একজন বিচারপতি থাকে, এমন কতগুলো বিচারপতি নিয়োগ করা হয় ভূমি কমিশনের চেয়ারম্যান, বলতে গেলে এখন কি বলবো, একেবারে অথর্ব আর কি। কোনো ধরনের, এটা হচ্ছে একটা রাজনৈতিক উপঢৌকন দেওয়ার মতো, যে তুমি আমার পক্ষে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে অনেক করেছো সরকারের পক্ষে, যাও তোমার একটা পদ পদবি দিয়ে ওখানে রাখলাম। তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি, ভাই যে আপনি ভূমি কমিশনের দায়িত্বে আছেন, আপনি তো ভূমির কোনো সেটেলমেন্ট কিছুই করতে পারছেন না, কারণটা কি? বলে যে না, কাজ করার পরিবেশ নেই। অর্থাৎ তারও অভিযোগ করতো সরকার আন্তরিক না। এবং সাজেদা চৌধুরীকে দিয়ে তো একটা ইয়েও করেছিল তার চেয়ারম্যানশিপে, যে এটা সময়ে সময়ে কতটুকু কী হচ্ছে না হচ্ছে, কিন্তু সেগুলো অকার্যকর ছিল। অর্থাৎ শেখ হাসিনা মানে সব জায়গায় একটা এসব চালাকি করে, রাত চালাকি, যে উনি উপরের ভাষা সব কিছু দেখাবে, করছি, ওখানেও তাই করেছে। হ্যাঁ, কতগুলো জেলা পরিশোধ করে দিয়েছে এই সমস্ত শান্তি চুক্তির আওতাধীন, কিন্তু আবার জেলা পরিষদগুলোকেও অকার্যকর করে রেখেছে। সেগুলোর সঠিক গঠন প্রণালী হয় নাই, তাদের কার্যপরিধিও সীমিত করে দিছে। সুতরাং এই পরিস্থিতিতে যে কোনো সরকার আসুক, সঠিকভাবে এগুলো তারা শান্তি ফিরিয়ে আনতে পারবে না। এটা কোনো না কোনোভাবে এখানে হবে। ওরা নিজেদের মধ্যে করে খুনাখুনি। আমাদের মতো কত তরুণ সেখানে প্রাণ দিয়েছে নিজেদের বন্দুক যুদ্ধে, আমরা জানি এগুলো। কিন্তু সেগুলোর ব্যাপারে তো কোনো সুরাহা সরকার 15 বছরে করে নাই। এখন এই সরকার আইসা তারাই সব কিছু করে ফেলতে পারবে এমন না। আমাদের এখানে যে সমস্যা, সেই সমস্যার গোড়ায় যেতে হবে। এবং আপনি বলছেন পাহাড়ি বাঙালি, তাদের মধ্যে কিভাবে সম্প্রীতি বজায় রাখা যায়? আপনি বাঙালি যারা ওখানে সেটেলার হয়েছে তাদেরকে তো আপনি সবাইকে আনতে পারবেন না, এবং যারা আদিবাসী বা পাহাড়িরা আছে তাদেরও তো সমমর্যাদা দিয়ে ওখানে রাখতে হবে। সুতরাং এই দুইটার মাঝখানে যে সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে তাদেরকে তো সেই দায়িত্বটা দেওয়া দরকার। শামসুজ্জামান মাকে অসহায় মনে হয়, প্রায় উনি অসহায়ের মতো কথাবার্তা বলেন। আপনার মন্তব্য চাই, পাহাড়ের এই অস্থিতিশীল পরিস্থিতি জায়গাটি কিভাবে মোকাবেলা করা যায়, বা সরকারের প্রতি পরামর্শটা কি হতে পারে? এটা রাজনৈতিকভাবে দেখতে হবে, দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক হতে হবে। আমরা জানি যে যারা পাহাড়ে আছেন এবং পরে পাহাড়ি থেকে সেটেল করছেন, এরা কিন্তু দীর্ঘকাল একই সঙ্গে বসবাস করছে। মাঝে মাঝে কিছু স্বার্থনৈতিক গোষ্ঠী, আমি বলবো যে তাদেরকে বিভক্ত করতে চাচ্ছে। আর এখন তো আরেকটি ফ্যাসিস্ট সরকারের পলায়নের পরে আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে। ওখানে শুধু পাহাড়ি বা সমতলের লোক না, এর বাইরেও একটা অদৃশ্য শক্তি আছে যারা দীর্ঘকাল এই জায়গাটা অশান্ত করে রেখেছিল। বাঙালি বলবো না, বাংলাদেশি এই ধারণা যদি আমি মাথায় নিতে পারি, অর্থাৎ যারা পাহাড়ের মানুষ এবং সমতলের মানুষ সবাই আমরা একই বৃত্তে নানান ফুল, হ্যাঁ বাংলাদেশি, এই দৃষ্টিভঙ্গিটি যদি না নিতে পারি, যেমন দেখেন না সাম্প্রদায়িক প্রশ্নে
আরে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আরও অন্যান্য ছোটোখাটো ধর্ম থাকতে পারে, সবাই মিলিত উদ্যোগটাই আছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। আমি এইসব দৃষ্টিভঙ্গির রাজনৈতিক যদি আমি মীমাংসা করতে না পারি, যেমন আমার দল স্পষ্ট করে বলেছে এখানে মানে বৈষম্যের কোনো সুযোগ নাই, মানে পাহাড়িদের ভিতরে আসুক, আর এটা হচ্ছে রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। এই ছিল আমাদের আজকের জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। দর্শক, আশা রাখি যে আগামী দিনে আবারও একই সময়ে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন।